ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞানের কোষে দেখি 26.3 অর্থাৎ ওজাইব নিয়ে। এর পূর্বে আমরা ওজাইব নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা 1 এবং 2 পার্ট 1-এ এই দুটি সমস্যার সমাধান করেছি। পার্ট 2-এ আমরা 3 এবং 4 এই দুটি সমস্যার সমাধান করব। দেখো, পার্ট 3-এ বলা হয়েছে যে এখানে একটা ছক দিয়ে দিয়েছে এবং ছকগুলি প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইব অঙ্কন করি। শুধুমাত্র বৃহত্তর সূচক করতে হবে এবং ছক কাগজে আমাকে ওজাইবটাকে অঙ্কন করতে হবে। তাহলে এর পূর্বে আমরা যে ক্লাসগুলি করিয়েছি অর্থাৎ 26.1, 26.2 এবং 26.3 সেগুলি প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। চাইলে সেখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে পারো। প্রত্যেকটার ধারণা অর্থাৎ বেসিক কনসেপ্ট নিয়ে একটা ক্লাস হয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে গড় বলো, মধ্যমা কিংবা ওজাইব, প্রত্যেকটার প্লেলিস্টের লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে। সেখান থেকে প্রত্যেকটা ক্লাস একবার দেখে নাও, তাহলে দেখবে কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি করতে তোমাদের সমস্যা হবে না। তাহলে এখানে শ্রেণী বলে দিয়েছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 এবং 25 থেকে 30 পরিসংখ্যাও বলে দিয়েছে। তাহলে আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করতে হবে। এখানে যেহেতু বলেছে বৃহত্তর সূচক, ক্ষুদ্রতর সূচক আমরা কি করতাম? 0 এর কম, 5 এর কম, যখনই বৃহত্তর সূচক বলবে তার মানে হলে 0 এর বেশি, 5 এর বেশি, অর্থাৎ 0 এর বেশি যখন আমি লিখবো তার মানে এগুলো সবগুলি ধরা পড়বে। 5 এর বেশি যখন বলবো তখন এটা বাদ দিয়ে বাকি সবগুলি ধরা পড়বে। এইভাবে আমরা শ্রেণীটাকে লিখি এবং ক্রমযৌগিক পরিসংখ্যাটাকে লিখি। তো প্রথমেই দেখো আমরা এখানে লিখে নিয়েছি 0 থেকে 5 বলেছিল 0 এর বেশি, তাহলে 0 এর বেশি, 5 এর বেশি, এরকম করে প্রত্যেকটা আমরা লিখে নিয়েছি। তাহলে বৃহত্তর সূচকের ক্ষেত্রে আমরা কি করব? নিচের যে শ্রেণীটা থাকবে সেখান থেকে আমরা লিখবো। প্রথমেই দেখবে অঙ্কতে যেটা দেওয়া আছে 25, কত এখানে দেখো দেওয়া আছে 25 থেকে 30, ঠিক আছে। তাহলে 25 থেকে 30 আমরা তাহলে এখান থেকে 25 এর যে পরিসংখ্যাটা আছে 25 থেকে 30, সেটা কত আছে? 25 থেকে 30 এর মধ্যে আছে 5, তাহলে এটা কি হবে? 25 এর বেশি, এটা 25 এর বেশি। তাহলে 25 এর বেশি থেকে আমরা পরিসংখ্যাটাকে লিখতে লাগবো। এছাড়াও আমাদের আরো একটা শ্রেণী যেটা লিখতে হবে সেটা হচ্ছে 30 এর বেশি, ঠিক আছে। 30 এর বেশিটাও আমরা এখানে কিন্তু লিখবো। তাহলে 30 এর বেশিটা আমরা এখানে লিখিনি, এখানে আমরা লিখে দিই 30 এর বেশি। তাহলে 30 এর বেশি কত আছে? 30 এর বেশি দেখো আছে 0, ঠিক আছে। 30 এর বেশি কিন্তু নেই, এখানে দেখো বলা আছে 25 থেকে 30, তার মানে 25 এর বেশি আছে 5, কিন্তু 30 এর বেশি নেই, 0। তাহলে আমরা 30 এর বেশি এটা করে দিলাম 0। তারপর কত আছে? তারপর আছে 5, তাহলে 5 লিখলাম, ঠিক আছে। এরপর বলেছে 20 এর বেশি, তাহলে 25 এর বেশি যেটা, তার মানে সেটা তো 20 এরও বেশি, তাহলে এখানে কত বলা আছে? 3। তাহলে আমরা লিখবো 5 + 3 = হচ্ছে 8। এবার বলেছে 15 বেশি, 15 বেশি যেগুলো 20 এবং 25 এর বেশি সেগুলো 15 বেশি, তাহলে আমরা লিখবো 8 + 8, তার মানে হচ্ছে 16। এখানে দেখবে পরিসংখ্যা তোমার দেখো 8 দেওয়া আছে, এরপর হচ্ছে কত? 15, তাহলে আমরা লিখবো 16। তাহলে এবার আমরা কি করবো? এই যে 16 তার সঙ্গে কত আছে এখানে আমার হয়ে গেল এই পয়েন্ট, তাহলে 16-র সঙ্গে আমাকে কি করতে হবে? 15টাকে যোগ করতে হবে। 16 আর 15 হবে 31, ঠিক আছে। এরপর কত আছে? এরপর হচ্ছে 31 এর সঙ্গে আমার যেটা বলেছে সেটা হচ্ছে 10, 31 10 মানে হচ্ছে 41, এবং 41 এর সঙ্গে যোগ করতে হবে 4, তাহলে হবে 45, ঠিক আছে। তাহলে এখানে ক্রমযৌগিক যে পরিসংখ্যা বৃহত্তর সূচকে সেখানে দেখো 45, তারপর 41, তারপর 31, 16, 8, 5 এবং 0। এখানে আমরা এই 30 এর বেশি অনেক জায়গায় দেখবে এটা কিন্তু দেওয়া নেই। অনেক জায়গাতে যদি ক্লাসও দেখো বা যদি কোনো জায়গাতে যদি অঙ্ক করো তখন দেখবে যে 30 এর বেশিটা দেওয়া নেই। আমি 30 এর বেশিটা দিচ্ছি কারণ 30 এর বেশি তো কিছু নেই, জিরোই আছে। আমরা যখন এই যে যখন গ্রাফ খাতাতে যখন এই ওজাইবটা করব তখন দেখবে এই যে এক্স অক্ষ বরাবর যে দাগটা সেটা দেখবে শূন্যতে এসে শেষ হবে। যদি আমি 30 এর বেশিটা না করি সেখানে আমার শূন্যতে এসে শেষ হবার কোনো সম্ভাবনা নেই। তাই আমি এটা কি করব? এটা আমরা পরপর যেভাবে লিখছি সেইভাবে লিখে আমরা কিন্তু শেষ করব, ঠিক আছে। অর্থাৎ 0 পর্যন্ত লিখবো। তাহলে এখানে আমার কত হয়ে গেল? 0 এর বেশি হচ্ছে 45, 5 এর বেশি 41, 10 এর বেশি 31, 15 এর বেশি 16, 20 এর বেশি 8, 25 এর বেশি হচ্ছে 5টি এবং 30 এর বেশি হচ্ছে 0টি। তাহলে যে বিন্দুগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে 0,45, 5,41, 10,31, 15,16, 20,8, 25,5 এবং 30,0। এই বিন্দুগুলি আমরা পাবো। এখানে আমরা 60টি বিন্দু পাচ্ছি। এই 60টি বিন্দু আমরা ছক কাগজে স্থাপন করবো এবং স্থাপন করার পর ওজাইবটাকে আমরা অঙ্কন করব। তাহলে এখানে আমরা ছক কাগজ স্থাপন করার আগে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ধরে নিই। তাহলে আমরা প্রথমেই যেটা লিখব যে এক্স অক্ষ
বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য x অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য এখানে আছে কোন পর্যন্ত, দেখো 30 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা দুটি করে ধরে নিই। একটি বাহুর দৈর্ঘ্য সমান দুটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 একক। এখানে কিছু বলে দেওয়া নেই, তাই জন্য আমরা 1 এককই লিখলাম। এরপর আমরা y অক্ষ বরাবর লিখবো। তাহলে আমরা লিখবো y অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানে কত পর্যন্ত আছে, 45 পর্যন্ত, তাই তো, 0 থেকে 45। তাহলে y অক্ষ বরাবর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 একক। তাহলে এটা 1 সমান 1 ধরে নিলাম, আর ওইটা দুটো ঘর সমান 1 ধরে নিলাম। তাহলে সেটা আমরা এখানে লিখে নিই। ঠিক আছে, তাহলে 0 থেকে শুরু হচ্ছে, 0 বিন্দু থেকে শুরু হলো। তাহলে দুটো ঘর, তার মানে এই 10 তে আমরা কি লিখবো, 5 লিখবো। তারপর আমরা 20 লিখবো 10, তারপর 30 হচ্ছে 15, তারপর 20, তারপর 25, তারপর 30, তারপর হচ্ছে 35। আর এইদিকে আমরা যা আছে সেটাই লিখবো, অর্থাৎ এখানে আমরা লিখবো 10, তারপর হচ্ছে 20, তারপর 30, তারপর হচ্ছে 40, তারপর হচ্ছে 50। অর্থাৎ মাঝে যেগুলো আছে সেগুলো লিখে নিই, 5, 15, 25, 35, 45। ঠিক আছে, এগুলো আমরা অর্থাৎ একটি ঘর সমান একটি y অক্ষ বরাবর। এখানে আমরা লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা কিন্তু বৃহত্তর সূচকে। ঠিক আছে, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচকে, এটা হচ্ছে বৃহত্তর সূচকে। ঠিক আছে, এর আগে আমরা যে দুটো সমস্যার সমাধান করেছিলাম সেই দুটো ছিল বৃহত্তর সূচকে। এবার যখন এটা আমি ধরে নিলাম, এর ফলে কিছু আমরা বিন্দু পাবো। ঠিক আছে, বিন্দুগুলি কি কি সেটা আমি লিখে নিই। 1 একক ধরে এবার আমরা লিখব যে 1 একক ধরে কত কত বিন্দু পেলাম। প্রথম বিন্দুটা হচ্ছে দেখো 0,45, 0, এখানে আমরা নিচে লিখবো 0,45, তারপর হচ্ছে 5,41, তারপর হচ্ছে 10,31, তারপর হচ্ছে 15,16, তারপর হচ্ছে 20,8, তারপর হচ্ছে 25,5 এবং 30,0। এখানে দেখো যে বিন্দুগুলি, এখানে কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে এটা লিখতে হবে যে x অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানে দুটি বাহুর দৈর্ঘ্য ধরছি, কারণ 35-এর মধ্যে আমার শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 35-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তার জন্য বর্গক্ষেত্রে দুটি 30 পর্যন্ত শেষ হচ্ছে। তাহলে দুটি ঘর সমান 1 একক ধরে নিলাম, আর এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের y অক্ষ বরাবর একটি ঘর সমান 1 একক আমি ধরে নিয়েছি। ফলে এই যে এই বিন্দুগুলো আমি পেয়ে গেলাম। ঠিক আছে, ধরে বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করলাম। ঠিক আছে, এই বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করলাম। এবার ছক কাগজে স্থাপন করি বিন্দুগুলি। দেখো, তাহলে প্রথমেই কত বলেছে, যখন 0 তখন 45, তাহলে 0 তখন হচ্ছে 45, এটা হচ্ছে প্রথম বিন্দুটা। ঠিক আছে, এরপর কত, এরপর হচ্ছে 5 তখন 41, 5 তখন হচ্ছে 41। ঠিক আছে, এরপর দেখো যেটা বলেছে 10 তখন হচ্ছে 31, যখন 10 তখন হচ্ছে 31, 1 ঘর সমান একটা, এটা খুব সহজেই কিন্তু আমরা গণনাটা করতে পারবো। এরপর হচ্ছে 15, যখন 15 তখন হচ্ছে 16, তাহলে হচ্ছে এখানে 15 আর 1 16।
ঠিক আছে। এরপর যখন 20 তখন হচ্ছে 8, যখন 20 তখন হচ্ছে 8, এরপর হচ্ছে 25, যখন 25 তখন হচ্ছে 5, যখন 25 তখন 5, এরপর যখন 30 তখন 0। দেখো এই জন্যই আমি 30 পর্যন্ত ধরেছি। যে অজয়বটা যখন অঙ্কন করব তখন দেখবে শেষ রেখা পর্যন্ত আসবে। এবার আমরা যে বিন্দুগুলি লিখলাম সেগুলি, যেগুলি পেলাম সেগুলি আমরা লিখব। 0,45, এটা হচ্ছে 5,41, তারপর হচ্ছে 10,31, তারপর হচ্ছে 15,16, তারপর হচ্ছে 20,8, তারপর হচ্ছে 25,5 এবং 30,0। এই যে বিন্দুগুলি আমি পেয়েছিলাম সব বিন্দুগুলি আমি কিন্তু এখানে স্থাপন করে দিয়েছি। এরপর আমরা ফ্রি হ্যান্ডে এই রেখাগুলিকে যোগ করব। এখানে ফ্রি হ্যান্ডে রেখাগুলি যোগ করলে রেখাগুলি ঠিক লাগবে না, তাই আমরা কি করছি, পেনে করে যোগ করব, স্কেলে করে যোগ করব। ঠিক আছে, তাহলে প্রথম বিন্দুটা যোগ করলাম, এরপর দ্বিতীয় বিন্দুটার সঙ্গে যোগ করলাম। দেখো পরপর তোমরা দেখতে থাকো। এরপর আমরা প্রতিটা বিন্দু, খুব সহজ জিনিস, কিন্তু এটা প্রথমে যদি আমরা ডাটাকে ক্যালকুলেশন মানে ঠিকঠাক ভাবে বের করতে না পারি, ধরতে না পারি, তখন কিন্তু আমরা এটাকে করতে পারবো না। ঠিক আছে, তাই এগুলো আমরা পরপর ঠিকঠাক ভাবে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ যদি আমরা বুঝে নিই, দেখবে খুব সহজেই এই সমস্যার সমাধান তোমরা করে দিতে পারছো। আর যদি বুঝতে না পারো, যতই চেষ্টা করো করতে পারো না। দেখে মনে হবে যে এই একটি দাগ মাত্র, কিন্তু এটা করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম কি, ওজাইব পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমরা একটা ওজাইব পেয়ে গেলাম। এটা লিখবো যে এটা আমরা পেয়েছি, এটা আমরা পেলাম ওজাইব। এটা হচ্ছে বৃহত্তর সূচক, বৃহত্তর সূচক। তাহলে দেখো এখানে আমরা 0 থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যে ওজাইবটা অঙ্কন করতে বলেছিল সেটার আমরা ওজাইবটা বিন্দুগুলো স্থাপন করলাম। বিন্দুগুলো স্থাপন করার পর করলাম এবং এবং বিন্দুগুলি এবং বিন্দুগুলি বক্র বক্র রেখায় যুক্ত করে ওজাইব অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে একের যে সমস্যাটা দেখো বলা ছিল, ঠিক আছে, কোথাও কোথাও একটু কাটাকাটি হয়েছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কিন্তু জানাবে। প্রত্যেকটা ক্ষেত্রে কমন লেখা, যে এক্স অক্ষ বরাবর ছক্কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কটি বাহু সমান কত, আর এখানে ওয়াই অক্ষ বরাবর, এটি কিন্তু লিখতেই হবে। তারপর যে বিন্দুগুলো পাচ্ছি সেই বিন্দুগুলোকে লিখে দিতে হবে। তারপর বিন্দুগুলি স্থাপন করে একটা রৈখিক বর্গাকারে বক্ররেখায় যুক্ত করে সেটি আমরা ওজাইব অঙ্কন করব। তাহলে 3-এর দাগের যে সমস্যাটি ছিল সেটার আমরা কিন্তু সমাধান করলাম। এরপর আমরা 4-এর দাগের যে সমস্যাটি বলেছি, দেখো 3-এর দাগের সমস্যাটি খুব সহজেই আমরা সমাধান করলাম। এরপর আমাদের 4-এর দাগের একটা সমস্যা আছে, অর্থাৎ ওজাইবের শেষ যে সমস্যাটা। এখানে বলা হয়েছে শ্রেণী, এবং এখানে বলে দেওয়া হচ্ছে প্রদত্ত অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক ওজাইব এবং বৃহত্তর সূচক ছক্কাগজে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করি। অর্থাৎ এখানে আমাকে মধ্যমাটাকে নির্ণয় করতে হবে, তাহলে দুটোকে আমাকে বের করতে হচ্ছে। ঠিক আছে, ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক। ঠিক আছে, দুটো প্রথমে খাতায় আমরা দুটো ছক্কাগজ করে নিই, ক্ষুদ্রতর সূচকে কেমন হবে এবং বৃহত্তর সূচকে কেমন হবে। তারপর সেই বিন্দুগুলিকে আমরা স্থাপন করব, এবং বিন্দুগুলিকে স্থাপন করার পর যেখানে সংযোগ রেখাটি হচ্ছে সেখান থেকে আমরা লম্ব অঙ্কন করে মধ্যমাটাকে নির্ণয় করব। চলো তাহলে 4-এরটা এবার আমরা করি। এবার আমরা এখানে যে শ্রেণীটা দেওয়া আছে সেখানে আমরা প্রথমে ক্ষুদ্রতর সূচক অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্র, তাহলে সূচকটা কি করব, শ্রেণীটা কি করব, প্রথমে হচ্ছে 100 থেকে 120-র মধ্যে। তাহলে আমরা লিখব, যেহেতু এটা ক্ষুদ্র, 100 এর কম, 100 এর কম, তারপর হচ্ছে 120 এর কম, তারপর হবে 140 এর কম, তারপর হবে 160 এর কম, তারপর হবে 180 এর কম, তারপর হবে 200 এর কম। ঠিক আছে, তাহলে দেখো
100 এর কম, 100 থেকে 120 আছে, তাহলে 100 এর কম 0। তারপর কত বলেছে? তারপর বলেছে 12। ঠিক আছে, 100 থেকে 120 হচ্ছে 12। তারপর 140 এর কম, তার মানে আমাকে এই 12টাও যোগ করতে হবে, তার সঙ্গে যেটা দিয়েছে 14, তার মানে হচ্ছে 26। ঠিক আছে, এরপর আমাকে 26 এর সঙ্গে কত যোগ করতে হবে, যেটা দেওয়া আছে 8, তার মানে হবে 160 এর কম হচ্ছে 34। তাহলে 34 যুক্ত যেটা 6 বলছে সেটা হচ্ছে 40। তাহলে আমার 40 এর সঙ্গে কত যোগ হবে, 10, তার মানে হবে 50। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেলাম, ক্ষুদ্রতর সূচক আমরা পেয়ে গেলাম। এবার আমরা বৃহত্তর সূচকে লিখবো। তাহলে প্রথমেই যেটা লিখবো সেটা হচ্ছে 100 এর বেশি, তারপর কি হবে 120 এর বেশি, তারপর হবে 140 এর বেশি, তারপর হবে 160 এর বেশি, তারপর হচ্ছে 180 এর বেশি, তারপর হবে 200 এর বেশি। ঠিক আছে, তাহলে বৃহত্তর সূচকের ক্ষেত্রে আমরা কি করবো, নিচের দিক থেকে। তাহলে দেখো এখানে 100, 180 থেকে 200, 180 থেকে 200, তাহলে 200 এর বেশি নাই 0, তাহলে 200 এর বেশি হয়ে গেল 0। তারপর 180 থেকে 200 এর মধ্যে কত আছে, 10, তাহলে লিখে দিলাম আমরা 10। তারপর কত আছে 160, তাহলে এই 160 থেকে 180 এর মধ্যে আছে 6, তাহলে 10 প্লাস 6, তার মানে হচ্ছে 16। তারপর 16, 140 থেকে 160 এর মধ্যে কত আছে, 140 থেকে 160 এর মধ্যে হচ্ছে 8, তাহলে এটা হয়ে গেল 24। তাহলে 24 তার সঙ্গে কত হবে 14, তার মানে হবে 38। আর এই 38 এর সঙ্গে 100 থেকে 120 এর মধ্যে 12 আছে, তাহলে হয়ে গেল 50। তাহলে বৃহত্তর সূচক এবং ক্ষুদ্রতর সূচকের দুটো ছক আমরা এখানে রেডি করে নিলাম। ঠিক আছে, তাহলে এইখানে দেখবে অনেকের ক্ষেত্রে দেখবে 120 থেকে দেওয়া আছে, আমি কিন্তু 100 থেকে দিলাম। আর এখানে দেখবে 200 এর বেশি দেওয়া নেই, আমি কিন্তু 200 এর বেশি পর্যন্ত দিলাম। কারণ যখন আমরা ছকটা অঙ্কন করব তখন দেখবে তোমাদের কি কি সুবিধা হচ্ছে। তাহলে আমরা এখানে দেওয়া আছে পরিসংখ্যা, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমরা এক ঘরকে এক একর ধরতে পারি। আর ওয়াই অক্ষ বরাবর দেখো এখানে কত করে আছে, 20 করে। ঠিক আছে, 20 করে আছে, মানে 100 ঘর পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে আমরা এক ঘর সমান 2 ধরতেই পারি। ঠিক আছে, এক ঘর সমান 2 একক। তাহলে প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ধরে নিই। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখব যে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর কত আছে, এখানে এক ঘর সমান আমরা 2 একক ধরবো। এক ঘর সমান হচ্ছে 2 একক। ঠিক আছে, এবার আমরা ওয়াই অক্ষ বরাবর ধরবো। তাহলে ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের, পারলে তোমরা এটা কিন্তু লিখে নিবে। ঠিক আছে, একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 একক। তাহলে একটা হয়ে গেল 2 একক, একটা হয়ে গেল 1 একক। এর ফলে আমরা যে বিন্দুগুলো পেয়েছি সেগুলো আমরা লিখবো। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য সমান 2 একক, আর দুটি বাহু এখানে ওয়াই অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। ঠিক আছে, ধরে ধরে কোন কোন বিন্দুগুলি পেলাম। তাহলে প্রথম ক্ষুদ্রতর সূচকে, তাহলে প্রথমে হচ্ছে 100,0, তারপর হচ্ছে 120, হচ্ছে 12, তারপর হচ্ছে 140, হচ্ছে 26, তারপর হচ্ছে 160, হচ্ছে 34, তারপর হচ্ছে 180, 40, এবং 200, 50। ঠিক আছে, এটা পেয়ে গেলাম কিসে, ক্ষুদ্রতর সূচকে। ঠিক আছে, এত বিন্দু, এই বিন্দুগুলি স্থাপন করলাম। বিন্দুগুলি পুরোটাই লিখে নিই, বিন্দুগুলি স্থাপন করলাম, এবং বিন্দুগুলি স্থাপন করলাম এবং বিন্দুগুলি বিন্দুগুলি
যুক্ত করে ক্ষুদ্রতর সূচকে অজাইব অঙ্কন করলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। আবার বিন্দু কত কত পাবো দেখো, বৃহত্তর সূচকে, বৃহত্তর সূচক কত, যখন 100 তখন হচ্ছে 50, তাহলে 100 কমা হচ্ছে 50, তারপর হচ্ছে 120 কমা হচ্ছে 38, 140 কমা হচ্ছে 24, 160 কমা হচ্ছে 16, 180 কমা হচ্ছে 10 এবং 200 কমা হচ্ছে 0। ঠিক আছে, বিন্দুগুলি এক্ষেত্রেও তাই, বিন্দুগুলি বিন্দুগুলি স্থাপন স্থাপন করে বিন্দুগুলি স্থাপন করলাম, বিন্দুগুলি স্থাপন করলাম ও বিন্দুগুলি যুক্ত করে বৃহত্তর সূচকে অজাইব অঙ্কন করলাম। তাহলে আগে থেকে আমরা লিখে নিলাম, এরপরে আমরা কি করব, অঙ্কনগুলি করব। ঠিক আছে, দেখো এইভাবে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর একটা ছক কাগজ আমরা এবার বিন্দুগুলি স্থাপন করব। তাহলে এখানে কত কত বলেছি, এখানে দেখো যেহেতু 0 থেকে স্থাপন হচ্ছে না, স্থাপন হচ্ছে কত থেকে, 100 থেকে, তাই আমরা এখানে লিখলাম 100। 2 ঘর সমান 1 ঘর সমান 2টি ধরেছি, তাই তো, 1 ঘর সমান 2, তাহলে এখানে 10 ঘর মানে এটা হচ্ছে 120, 140, 160, 180, এটা হচ্ছে 200। তেমনি এটা 1 ঘর সমান একই ধরছি, তাহলে এটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 5, তারপর হচ্ছে 10, 15, 20, তারপর হচ্ছে 25, 30, 35, 40, 45, 50, 55 পরপর হয়ে যাবে। ঠিক আছে, ওই অক্ষ দেখো লিখে রেখেছি এখানে। তাহলে এইটা হলো উচ্চ সীমা, এটা হয়ে গেল উচ্চ সীমা, আর এটা হয়ে গেল ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, এটা হয়ে গেল ক্রমযৌগিক পরিসংখ্যা। এই লেখাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে প্রত্যেকটাতে লিখবে। ঠিক আছে, এরপর আমরা বিন্দুগুলি বসাই। প্রথমে ক্ষুদ্রতর সূচক, তাহলে প্রথমে আমার শুরু হয়েছে যখন 100 তখন হচ্ছে 0। ঠিক আছে, যখন 100 তখন হয়ে গেছে 0, তারপর 120 তখন হচ্ছে 12, 120 তখন হচ্ছে 12, তারপর হচ্ছে 140 তখন হচ্ছে 26। দেখো 140 তখন হচ্ছে 26, তাহলে 140 তখন হচ্ছে 26, তারপর তারপর হচ্ছে 160 তখন হচ্ছে 34, 160 তখন হচ্ছে 34, 180 তখন হচ্ছে 40, 180 তখন হচ্ছে 40 এবং যখন 200 তখন হচ্ছে 50। ঠিক আছে, তাহলে আমরা যে বিন্দুগুলি পেয়েছি সেই বিন্দুগুলি একবার লিখে নিই। ঠিক আছে, 100 তখন হচ্ছে 0, তারপর হচ্ছে 120 তখন হচ্ছে 12, তারপর হচ্ছে 140 তখন হলো 26, 160 তখন হলো 34, আর যখন 180 তখন হলো 40 এবং যখন 200 তখন হয়ে গেল 50। ঠিক আছে, এগুলোকে আবার আমরা যোগ করব। এটা হলো ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচকে অজাইব। আমরা ক্ষুদ্রতর সূচকটা কালো কালিতে করি এবং বাকি যখন যেটা করব, মানে বৃহত্তর সূচক যখন করব তখন ওটা অন্য কালিতে করব, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর আমরা রেখাগুলোকে জয়েন করছি।
মধ্যমা ঠিকঠাক নির্ণয় করতে রেখাগুলোকে ঠিকঠাক জয়েন না হলে তখন মধ্যমাটিও কিন্তু পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটার আমরা জয়েন করে নিলাম। দেখো 200 পর্যন্ত আমরা জয়েন করে নিয়েছি। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ক্ষুদ্রতর সূচকে ওজাইব। তাহলে আমরা লিখব, এখানে লিখে দিই যে এটা হচ্ছে ওজাইব, এটা হলো ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, এরপর আমরা বৃহত্তর সূচক। তাহলে বৃহত্তর সূচকগুলো আমরা অন্য কালে ইউজ করবো। প্রথমেই যখন 100 তখন হচ্ছে 50, তাহলে যখন 100 তখন হয়ে গেল 50, এখান থেকে শুরু হলো। এরপর কত? এরপর প্রত্যেকটাতে দেখো, এরপর কত বলেছে? যখন 120 তখন হচ্ছে 38, যখন 120 তখন হচ্ছে 35, এখানে 3, 38। তারপর হচ্ছে 140, 140 তখন হচ্ছে 24, 140 তখন হচ্ছে 24। ঠিক আছে, তারপর হচ্ছে 160, 160 তখন হচ্ছে 16, 160 তখন হচ্ছে 16। তারপর হচ্ছে 180, 180 তখন হচ্ছে 10, এবং 200 তখন হচ্ছে 0। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা 0 পর্যন্ত কিন্তু নিয়েছি। এবার আমরা এই ওজাইব মানে এই বক্ররেখাটাকে আমরা যোগ করি। দেখো এটাকে আমরা যোগ করি, যদিও এটা ফ্রি হ্যান্ডে যোগ করার কথা, কিন্তু ফ্রি হ্যান্ডে যোগ করলে এই রেখাগুলি এমন ভাবে হবে যে তোমরা বুঝতে পারবে না, বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তার জন্য স্কেলের সাহায্যে আমরা ওজাইব গুলোকে যোগ করে নিচ্ছি। এরপর হচ্ছে 200 তখন হচ্ছে 0। প্রত্যেকটা বিন্দু, যে বিন্দুগুলি আমরা পেলাম সেই বিন্দুগুলি আমাদের লিখে দিতে হবে। তাহলে প্রথমেই যখন 100 তখন হচ্ছে 50, যখন 120 তখন হয়েছে আমার 38, যখন 140 তখন হয়েছে 24, যখন 160 তখন হয়েছে 16, যখন 180 তখন হয়েছে 10, এবং যখন 200 তখন হয়েছে 0। তাহলে বিন্দুগুলো প্রত্যেকটা আমরা লিখে নিলাম। এই ক্ষেত্রে এই যে ওজাইবটা পেলাম, এই ওজাইবটা আমরা লিখবো যে এটা হচ্ছে ওজাইব, এটা লিখবো বৃহত্তর সূচক। বৃহত্তর সূচক। তাহলে ক্ষুদ্রতর সূচক, দেখো আমরা ক্ষুদ্রতর সূচক যেটা করেছি সেটা ব্ল্যাক পেন ইউজ করেছি, এবং যেটা বৃহত্তর সূচক করলাম সেটা ব্লু পেন ইউজ করলাম। অর্থাৎ দুটো সূচক দুরকম ভাবে আমরা দুটো কালিতে করলাম, এবং সূচক এর আগে আমরা এটা কিন্তু লিখেও নিয়েছি। এখানে দেখবে আমরা যখন ছক কাগজটা করেছিলাম তখন এখানে আমরা লিখে নিয়েছিলাম যে এটা হচ্ছে বৃহত্তর সূচক, দেখো অঙ্কন করলাম, এবং এখানে ক্ষুদ্রতর সূচক, দুটো আলাদা আলাদা বিন্দু দিয়ে আমরা এই ওজাইব দুটি অঙ্কন করলাম। এখানে আমরা তাহলে দুটি বৃহত্তর সূচকে ওজাইব এবং ক্ষুদ্রতর সূচকে ওজাইব দুটোই আমরা অঙ্কন করে নিয়েছি। এরপর আমরা কি করব? ওজাইব দুটির যে ছেদ বিন্দু আমরা লিখব যে ওজাইব দুটির ছেদ বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদ বিন্দুর ভুজি হলো মধ্যমা। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা অঙ্কন করেছি, দুই ধরনের ওজাইব আমরা পরস্পর, দেখো আমরা ধরে নিলাম পি বিন্দুতে ছেদ করেছে। এই যে ওজাইব দুটোই পি বিন্দুতে ছেদ করেছে। আমরা লিখব যে অতএব ওজাইব দুটি পি বিন্দুতে ছেদ করেছে। ওজাইব দুটি পি বিন্দুতে ছেদ করেছে। এবার এই পি বিন্দু থেকে আমরা লিখব যে পি বিন্দু থেকে
এক্স অক্ষের উপর পিএম লম্ব টানলাম, ঠিক আছে, পিএম লম্ব টানলাম, যা যা এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করলো। অতএব এম বিন্দুর ভুজ কত হচ্ছে দেখি, এম বিন্দুর ভুজটাই কিন্তু মধ্যমা হবে। তাহলে এইটা আমরা কি করব, একটা লম্ব অঙ্কন করব। লম্বটা অঙ্কন করার পর দেখব যে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা পি বিন্দু দুটি ভুজ আমার এখানে ছেদ করেছিল, এই দুটি ওজাইব ছেদ করেছে। এবার আমরা এটাকে যখন লম্বভাবে অঙ্কন করব, এটা আমরা লম্বভাবে অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার 139, ঠিক আছে, আমরা এখানে দুটি ঘর সমান এক ধরে নিয়েছি। তাহলে এখানে কত হচ্ছে, একটুকু আমার এই দিকটা ডান দিক হবে, অর্থাৎ একটুকু আমার এইটা হবে, অর্থাৎ একটু ভিতর দিকে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার কত হলো দেখো, এখানে এটা কত হচ্ছে 120 যদি হয় এটা কত হবে 122, তারপর কত হবে 124, এই পর্যন্ত কত হচ্ছে 130, তারপর হচ্ছে 32, 34, 36, 38, না 38 এর থেকে বেশি, ঠিক আছে, 138 এর থেকে বেশি হচ্ছে। তাহলে 138 এর থেকে বেশি যদি হয় তাহলে আমার মধ্যমাটা কত হবে, এখানে দেখো মধ্যমাটা নির্দিষ্ট করে কিন্তু লিখতে হবে। তাহলে আমার যদি আমরা একটা রাফে আমরা ফর্মুলার সাহায্যে করে নিই, তাহলে আমরা আরো সহজে কিন্তু এটা বুঝতে পারবো। তাহলে এটা 138 এর পরে আরো দেখো কিছুটা আছে কিন্তু, ঠিক আছে। এই বিন্দুটার নাম আমরা কি বলেছি, এম। এই বিন্দুটার নাম আমরা দিয়ে দিলাম এম। তাহলে 138 এর বেশি মানে 138.5 আমরা লিখতেই পারি, ঠিক আছে। আমাদের যেহেতু অ্যাকচুয়াল এখানে সংখ্যা লেখা সম্ভব নয়, কারণ ওই ছোট্ট ছোট্ট ঘরগুলিকে ধরে লেখা সম্ভব নয়, তাহলে আমরা লিখলাম 138.5, ঠিক আছে। এরপরে কতটা হচ্ছে এটা আমার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লেখা, যদি এই পুরো সংখ্যার মধ্যে পড়তো তাহলে আমি লিখে দিতে পারতাম। এর আবার কয়েক ভাগের এক ভাগ, তার মানে এটা খুঁজে বের করা কঠিন। তাহলে এই ক্ষেত্রে আমার এটাই হয়ে যাবে মধ্যমা। অতএব নির্ণেয় মধ্যমা আমরা এখানেই লিখে দেব, নির্ণেয় মধ্যমা 138.5। তোমরা হয়তো অ্যান্সার বইয়ে দেখবে, হয়তো এর পরেও কোনো সংখ্যা হয়তো থাকতে পারে। তো এখানে আমার যেটা গ্রাফের সাহায্যে আমরা যেটা বুঝতে পারছি সেটা আমরা করলাম। এই 138 এর থেকে বেশি, 139 এর থেকে কম, ঠিক আছে, এটার মাঝামাঝি হচ্ছে এবং 140 এর কম হচ্ছে, কারণ এই একটি ঘর মানে হচ্ছে 2, তাহলে মাঝামাঝিতে যাওয়া মানে কি 139 এর থেকে একটুকু কম হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা 138.5 আমরা লিখলাম। তাহলে আমাদের যে সমস্যাটি দেওয়া ছিল, অর্থাৎ কোষে দেখি 26.3 3 এবং 4 পার্ট 2 আমরা এই দুটি আলোচনা করলাম। এই দুটি আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যেটা বৃহত্তর সূচক একটা ওজাইব অঙ্কন করেছি, এবং 4টাতে ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক ওজাইব অঙ্কন করে সেই দুটো অঙ্কন করার ফলে আমরা মধ্যমাটাও নির্ণয় করলাম। তাহলে এখানে আমাদের ওজাইবের যে ক্লাসগুলি আমরা করাচ্ছিলাম, আজকে ওজাইবের ক্লাস আমাদের শেষ হলো। এরপরে আমরা সংখ্যাগুরু মান নিয়ে ক্লাস করব। তাহলে 26 পার্ট 2 আমরা 3 এবং 4 এই দুটি সমস্যার তোমাদের সমাধান করতে গিয়ে কোথাও অসুবিধা হলে, বুঝতে না পারলে বা কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।